আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় সয়েল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার প্রাণ। আর ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স বা কাল। আচ্ছা, টেন্সে যাওয়ার আগে আমরা আগে এটা একটু জানবো যে টেন্স শব্দটার উৎপত্তি বা টেন্স শব্দটা কোথা থেকে আসছে। টেন্স শব্দটার উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। আর টেম্পাস শব্দের অর্থ হচ্ছে টাইম বা সময়। তাহলে কিসের সময়? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। তাহলে আমরা যদি এটাকে ডেফিনেশন করতে চাই বা সংজ্ঞা করতে চাই যে টেন্স কাকে বলে, তাহলে টেন্স কাকে বলে সেটার ডেফিনেশন হবে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি বা আমাদের টেন্সের আলোচনা আসি। টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান। তাহলে বর্তমানে কোনো ঘটনা ঘটলে সেটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। অতীতে কোনো কিছু মানে আমি আগে করে আসছি এরকম কিছু বুঝাইলে সেটা পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। ভবিষ্যতে কিছু করব সেটা হলে ফিউচার। আবার সেই টেন্সগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা, ফিউচারের চারটা। প্রেজেন্টের চারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারেরও সেম, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি যেটা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা যদি আমরা সংজ্ঞা করতে চাই বা সংজ্ঞাটা কি, বাংলা সংজ্ঞাটা কি হবে সেটা এরকম দাঁড়ায়: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরকম বোঝাতে ভার্বের যে রূপ ব্যবহৃত হয়। কোনো কাজ বর্তমানে হচ্ছে, যেমন আমি এখন একটা টপিক আলোচনা করতেছি সেটা বর্তমানে হচ্ছে, এরকম আর কি। এটা বুঝাইতে যে ভার্বের যে রূপটা ব্যবহার হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে বাংলায় চিহ্ন কিভাবে? বাংলা চিহ্নের উপায় হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে স্বরেয় এ, অন্ত্যেষ্টিয় রস্বই এবং ও ইত্যাদি থাকবে। এটা হচ্ছে বাংলা চিহ্নের উপায়। এখন আমরা যেহেতু ইংরেজি শিখতেছি, তো আমাদের এখন জানতে হবে ইংরেজিতে এটার গঠনটা। একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের দেখতে বিভিন্ন রকম হয় বা একটা কাঠামো থাকে। ঠিক ইংরেজি টেন্সের প্রত্যেকটা টেন্সকে আমরা যে বললাম যে প্রেজেন্টের চারটা, পাস্টের চারটা আর ফিউচারের চারটা, সেভাবে 3 4 12 অর্থাৎ 12টা টেন্স দেখতে 12 রকম হবে। এখন সেটা গঠনটা নিয়ে আলোচনা করব যে গঠনটা কি রকম হবে বা স্ট্রাকচারটা কি রকম হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা হবে সাবজেক্ট প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। আর ভার্বের তিনটা ফর্ম থাকে, B1, B2, B3। অর্থাৎ B1 হচ্ছে কোনটা? ভার্বের প্রথম ফর্মটা, বা কেউ B1 বলে, কেউ বেস ফর্ম বলে, কেউ প্রেজেন্ট ফর্ম বলে থাকে। মানুষ নানা রকম ভাবে বলে। তো আমি এটা এখানে B1 ভাবে লিখলাম, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন। এখন আমি যদি একটা एग्जांपल দিই তাহলে কি রকম হবে? I go to school. I go to school. এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা অবজেক্ট ধরি। এখন এই ভার্ব, এটা এই যে ভার্ব, মূল বিষয়টা হচ্ছে আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে। টেন্সটাকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে আগে প্রথমে বুঝতে হবে যে ভার্বটা কোন ফর্মে আছে, ভার্বের সাথে কি আছে সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। ভার্বগুলো যদি আমরা বুঝতে পারি ভালো করে, তাহলে আমাদের টেন্স সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকবে এবং কোনো প্রবলেম হবে না। তাহলে এই জায়গায় এই যে ভার্বটা, আমরা যদি এই ভার্বটা কোন ফর্মে আছে সেটা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন ফর্মে, কোন টেন্সে আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্মে আছে? এটা B1। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের B1 প্লাস হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাপোজ যদি এখানে আয়না থেকে হি হইতো, তাহলে কি হইতো? হি, এখানে গো হইতো না, গো এর সাথে কি হইতো? ইয়েস। আচ্ছা, এখানে হি গোস টু স্কুল। আচ্ছা, এখানে ভার্বের সাথে ইয়েস যুক্ত হওয়ার কারণ কি? কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধু থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে ভার্বের সাথে কি হবে? আমাদের এস বা ইয়েস যুক্ত হবে। আচ্ছা, এইটা আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে হাবুদকে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা হাবুদকে, আমি যখন এটা নাবুদকে করতে চাই তাহলে এটা কি রকম হবে? এটা স্ট্রাকচারটা কি রকম হবে? এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কিন্তু আমরা নেগেটিভে করতে যাই বা নাবুদকে করতে, তাহলে কি হবে? তাহলে হবে
সাবজেক্ট ঠিকই বসবে, তার আগে বসবে ডু অথবা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট, এরকম হবে। সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ। ডু হবে কখন? ডু হবে সাবজেক্ট যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় সেই জায়গায় ডু, আর যদি থার্ড পারসন হয় তাহলে এই জায়গায় হবে ডাজ। যেমনটা আমি যদি লিখি নেগেটিভে, আপনার সাথে ডু অথবা ডাজ লেখার পর সাথে নট যুক্ত হবে। লিখে আই ডু নট গো টু স্কুল। আচ্ছা, এটা হচ্ছে কি আই ডু নট গো টু স্কুল। এখন আমি যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি ডু নট হবে না, এই জায়গায় হবে ডাজন্ট বা ডাজ নট, ডাজন্ট গো টু স্কুল। ওকে, তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের কাছে খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় তাহলে ভার্ব যেটা যেরকম আছে সেরকমই বসবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। কিন্তু সেটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব হি ডাজন্ট গো টু স্কুল। এই জায়গায় এসে আমরা ডাজন্ট যদি লিখে ফেলি তাহলে গো এর সাথে এস বাই এস যুক্ত করার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচারটা, এটা এরকম। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দটার অর্থ হচ্ছে কি চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলতেছে, তাহলে কাজ কিভাবে চলে? কাজ কোনোভাবে চলে না। ব্যাপারটা হচ্ছে যে আমি কোনো কাজ করতেছি, এখনো কাজটা শেষ না বা কাজটা রানিং এ আছে, এরকম কোনো কাজ কে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বাংলায় এটাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কিরকম হবে? কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরকম বুঝালে। কোনো কাজ যদি বর্তমানে অনেকক্ষণ ধরে চলছে বা কাজ আমি করতেছি, আমি লিখতেছি, আই এম রাইটিং, তাহলে এরকম হবে। এরকম হচ্ছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে বাংলা ক্রিয়াপদ শেষে কি থাকবে? বাংলা ক্রিয়াপদ শেষে ছি, ছ, ছ্যান, ছি, ছ্যান ইত্যাদি আরো অনেক ওয়ার্ড থাকতে পারে বাংলা ক্রিয়াপদ শেষে। আচ্ছা, এখন গঠন, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি রকম হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপর হবে am, is, are, তারপর হবে কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, তারপর হবে অবজেক্ট বা এক্সটেনশন বাকি অংশ সেটা। আচ্ছা, এই am is are, এই am is are কে বলা হয় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বকে ওরা কি করবে? সাহায্য করবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্সে সব সময় কি হবে? আইএনজি হবে। আইএনজি যুক্ত ভার্ব ছাড়া সেটা কখনো কন্টিনিউয়াস হবে না। আর ভার্বটা কোন ফর্মের সাথে যুক্ত হবে? B1 from, B2 from, B3 from, নাকি অন্য কোনো কিছু? একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, যে কোনো কন্টিনিউয়াস হোক না কেন, সেই কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হলে ভার্বের বেস ফর্ম বা B1 ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় কি যে পাস্টের ক্ষেত্রে যে আমাদের ভার্বটা আছে ধরো প্লেড, বলবো কি প্লেড, ওকে, তো বলো এটাকে কন্টিনিউয়াস করো, অনেকে করে কি প্লেডিং আইএনজি যুক্ত করে দেয় এই B3 এর সাথে। এই জিনিস আমাদের করা যাবে না। আমাদেরকে এই প্লেড ভার্বটা B3 আছে, ঠিক আছে, এটাকে আমাকে B1 এ নিতে হবে, নিয়ে তারপর এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই জিনিসটা যদি আমরা মিস করি তাহলে আমাদের কন্টিনিউয়াসটা কখনোই হবে না বা সেন্টেন্সটা রং হবে। আচ্ছা, এখন আমি যদি একটা एग्जांपल বলি তাহলে কি হবে? আচ্ছা, আমি এটা পরে লিখি। I am playing cricket. I am playing cricket. আচ্ছা, তাহলে এখানে যদি আমি আমার एग्जांपलগুলোর সাথে আমি যদি স্ট্রাকচারটা গঠনের সাথে যদি আমি আমার एग्जांपलটা মিলাই তাহলে আমি দেখতে পাবো যে আমারটা সঠিক না ভুল। তাহলে দেখো সাবজেক্ট ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। am is are যে কোনো একটা বসবে, এই সাবজেক্ট অনুসারে বসবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে am is are কোনটা বসবে, সেটা আমি কনফিউজ হয়ে যাই। আমাদের একটা জিনিস ইজি ওয়ে মনে রাখতে হবে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, পারসন আমি একটু এটা শর্টকাটে কথা বলি যে ফার্স্ট পারসন কে আমি নিজে হচ্ছে ফার্স্ট পারসন,
সেকেন্ড পারসন হচ্ছে কি তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। থার্ড পারসন কি আমি আর তুমি বাদ যা আছে সবই থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন অর্থাৎ আমার সাথে কি হবে, আই এর সাথে কি হবে, আই এর সাথে সবসময় এম হবে, আই এর সাথে কখনো ইজ অথবা আর হয় না। এবং সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, ইউর সাথে কি হবে, তাহলে ইউর সাথে কখনো এম অথবা ইজ হয় না, ইউ ইজ হয় না, তাহলে ইউর সাথে কি হয়, ইউ আর। তাহলে ফার্স্ট পারসনের সাথে আই এম, সেকেন্ড পারসনের সাথে আর ইউ ইউ আর, এমন হলো কি থার্ড পারসন। এখন থার্ড পারসনে কখনো কখনো আর বসে, কখনো কখনো ইজও বসে। যেমন হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়, হি ইজ বসে। আবার যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, দে তারা, দে আর বসে, সেটা ডিপেন্ড। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা আমরা যেটা আসি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে এই দেখো যে ভার্বের বি1 প্লে, প্লে হচ্ছে ভার্বের বি1, বি1 এর সাথে কি করছি, অ্যান যুক্ত করছি, তাহলে হলো আমাদের সেকেন্ড অংশ, এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট। আচ্ছা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে অর্থাৎ ভার্বের বি1 এর সাথে ম্যান যুক্ত করতে হয়ে গেল প্লেইং, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন বাকি যা থাকবে সেটা। আমাদের মূল হচ্ছে এতটুকু। ওকে আচ্ছা এখন যদি আমি এটাকে হি দিয়ে লিখি তাহলে কি হবে, হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। আচ্ছা এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা একটা জিনিস যে সাবজেক্ট, এখানে আমি একটু ইন্টারভিউ করতে যাচ্ছি। সাবজেক্ট আমরা এই জিনিসটা আমাদের মনে আসতে পারে যে কোন জিনিসগুলো সাবজেক্ট হবে। আমরা জানি নাউন সাবজেক্ট হয়, মানে কোনো কিছুর নাম সাবজেক্ট হয়। নাউনের পরিবর্তে যেটা বসে প্রোনাউন, প্রোনাউন সাবজেক্ট হয়। নাউন এবং প্রোনাউন ছাড়া আরো কি কি জিনিস সাবজেক্ট হতে পারে সেটা যদি তোমরা জানো আমাকে অবশ্যই জানাবা। আর সেটা নিয়ে আমার একটা ক্লাস থাকবে শুধুমাত্র সাবজেক্ট, যে সাবজেক্ট কোন কোন টপিক নিয়ে বা কি কি নিয়ে সাবজেক্ট তৈরি হতে পারে সেটা নিয়ে আমার পরবর্তী একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছিলাম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে এটা। আর এটা কখন, হাবুদুবের ক্ষেত্রে, অর্থাৎ সেন্টেন্সটা যদি হাবুদাব হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তখন হবে আমাদের এই স্ট্রাকচার। তাহলে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমার কি হবে, অর্থাৎ নাবুদব হয় তখন আমরা কি করব, খুবই ইজি, কোনো প্যানিক হওয়ার দরকার নাই। কি করব, আমি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব যেগুলো আছে am is are, সেই অক্সিলারি ভার্বের সাথে আমি কি করব, নট যুক্ত করে দেব। অর্থাৎ আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাই I am not playing cricket, ওকে, তাহলে আমি যদি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করি তাহলে সেন্টেন্স কি হয়ে যাবে, আমার নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস, am এর সাথে আমি যদি am এর সাথে নট যুক্ত করি, am not, জিনিসটা এরকম হয়। am not কে সংক্ষেপে এরকমও লেখা হয় ain't, এটা ain't, a i n t ain't, এই am এর সাথে নট যুক্ত হলে হয়ে যায় কি ain't, ain't। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা যে কখনো যদি am এর সাথে নট যুক্ত হবে না থাকে এইভাবে থাকে, এর অর্থ হচ্ছে am not। ওকে এই হচ্ছে, এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞাটা কি, প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, জাস্ট মাত্র শেষ হলো, কিন্তু তার ফল বর্তমান এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। মানে কাজটা আমি মাত্র শেষ করছি কিন্তু তার ফলটা এখনো কি হয় নাই, শেষ হয় নাই, ফলটা এখনো বর্তমান রয়েছে। যেমন আমি মাত্র খেলা শেষ করে এসেছি বা মাত্র খেলে এসেছি, তাহলে কি আছে, এটা ফলটা এখনো বর্তমান রয়েছে, এরকম আর কি। তাহলে এটাকে আমরা চিনব কি হবে, বাংলা ক্রিয়াপদের শেষে আমাদেরকে চিনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছেন এগুলো থাকবে। এগুলো হচ্ছে চলিত ভাষার রূপে, চলিত ভাষায় এছি, এছো, এছেন থাকবে। আর যদি সাধু ভাষা হয় তাহলে সাধু ভাষায় থাকবে ইয়াছি, ইয়াছেন, ইয়াছেন, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন এগুলো থাকবে। আচ্ছা এখন আমরা গঠন যাব, ইংরেজি স্ট্রাকচারটা কিরকম হবে। স্ট্রাকচারটা প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট, তারপর হবে অক্সিলারি ভার্ব হ্যাভ, has, তারপর ভার্বের b3 প্লাস অবজেক্ট বা বাকি অংশ বা এক্সটেনশন যেটাই বলি না কেন। আচ্ছা have has, তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসেবে ছিল am is are, সেগুলো ছিল অক্সিলারি ভার্ব। এবং প্রেজেন্ট পারফেক্ট এসে এখন অক্সিলারি ভার্ব হচ্ছে have has। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্টের জন্য প্রেজেন্টে যে ফর্ম ফাউন্ডগুলো আছে সেই সবগুলো ফর্ম যদি আমি ওভারঅল বিবেচনা করি তাহলে আমার অক্সিলারি ভার্ব প্রেজেন্টের জন্য অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে শুধুমাত্র 5টা। কি কি, am is are, have has, এগুলো আমার প্রেজেন্টে ব্যবহৃত হবে। এই 5টা ছাড়া অন্য কিছুই ব্যবহৃত হবে না।
এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই পাঁচটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমি বুঝতে হবে সেটা প্রেজেন্টের যে কোনো একটা ফর্মে হবে। সেটা কোন ফর্ম আমাকে গঠনটা দেখতে হবে যে গঠনটা কি। যদি am is are থাকে, আচ্ছা am is are থাকলে আরেকটা কথা, যদি সেন্টেন্সে এরকম থাকে I am a student, আচ্ছা এখানেও কিন্তু am আছে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় নাই, এখানে আমটা ব্যবহৃত হয়েছে হিসেবে মেইন ভার্ব হিসেবে। সেই ক্ষেত্রে এটা কখনো কি হবে না, কন্টিনিউয়াস হবে না। আর প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয় না, অক্সিলারি ভার্ব হয় না, যেটা বলে সেটা মেইন ভার্ব। এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে am বসছে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হিসেবে না বা সাহায্যকারী ভার্ব হিসেবে না। সাহায্যকারী ভার্বও মাঝে মধ্যে মেইন ভার্বের কাজ করে। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার যে ভার্বটা বসেছে কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের টেন্সে কোনো প্রবলেম হবে না। সেই জিনিসগুলো কি, সেটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে ভার্বটা কি, সেই ভার্বটার সাথে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটার সাথে আইএনজি আছে কিনা, যদি আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। আচ্ছা আর যদি আইএনজি না থাকে কিন্তু অক্সিলারি ভার্ব আছে হ্যাভ হ্যাজ কিন্তু ভার্বটা বি3, তাহলে আমাকে বুঝতে হবে কি সেটা পারফেক্ট। এরকম ভাবে আমাকে জিনিসগুলো একটা স্টেপ বাই স্টেপ মাথায় রাখতে হবে। যদি আমরা এগুলো মাথায় রাখি তাহলে আমাদের টেন্সে কোনো রকম আইডেন্টিফাই করতে কখনোই ভুল হবে না। আচ্ছা তাহলে আমি লিখলাম স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বি3 প্লাস অবজেক্ট। আচ্ছা এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অর্থাৎ হ্যাঁ বোধকের ক্ষেত্রে। আচ্ছা এটা যদি আমি একটা एग्जांपल লিখি, একটা সেন্টেন্স লিখতে চাই তাহলে কি হবে, they play they have played cricket. ওকে, তাহলে এটা কি সাবজেক্ট, এটা কি অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। মেইন ভার্বটা কোন ফর্ম বসছে, ভার্বের বি3 ফর্ম। আর এটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, যে বাকি অংশটা থাকে সেটা। আচ্ছা এখন আমি যদি এখানে হ্যাভ বসালাম তাহলে হ্যাজ কখন বসবে, তাহলে আই যদি বসে তাহলে আই কি বসবে, আই এর সাথে কখনোই হ্যাজ হয় না, তাহলে আই হ্যাভ হবে আই হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে হ্যাজটা কখন হবে, তাহলে আমাদের হ্যাজটা হইতে হবে কি হি হ্যাজ প্লেড ক্রিকেট। ওকে, জিনিসটা খুবই ইজি, যদি আমরা একটু জাস্ট স্টেপ বাই স্টেপ জিনিসগুলো মাথায় রাখতে পারি তাহলে খুবই ইজি। আচ্ছা এটা গেল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে কি করব, অ্যাজ ইউজুয়াল একটা জিনিস মাথায় রাখবা, যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাকে আমার নেগেটিভ করতে হলে কি করতে হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটার সাথে আমি কি করব, নট যুক্ত করে দেব, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন এটা আছে কি হি হ্যাজ প্লেড ক্রিকেট, আমি লিখবো হি হ্যাজন্ট প্লেড ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলে না বা খেলে আসে নাই, এরকম আর কি। ওকে, it's present continuous present perfect। আচ্ছা এখন প্রেজেন্ট পারফেক্ট শেষ হয়ে গেল, এখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে হবে, কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিপিসি তে বুঝাইছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। তাহলে পূর্বে আরম্ভ হয়েছে, সাপোজ একটা খেলা শুরু, আমি যদি ফুটবল খেলার কথা বলি, ফুটবল খেলা হয় কতক্ষণ 90 মিনিট। তাহলে একটা খেলা আমি আমাকে এক ফ্রেন্ড ফোন দিল, আমি বললাম কি যে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলা দেখতেছি বা আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। তাহলে 1 ঘন্টা ধরে খেলতেছি, আমাকে আরো 60 মিনিট কি করতে হবে, 30 মিনিট কি করতে হবে, খেলতে হবে। তাহলে এটা পূর্বে আরম্ভ হয়েছে অর্থাৎ 60 মিনিট আগে খেলাটা আরম্ভ হয়েছে, জিনিসটা এখনো কি করতেছে, চলতেছে বা ভবিষ্যতে আরো 30 মিনিট চলবে, এরকম কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে, বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে ছি, ছ, ছে ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে, সেটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে। এখন আমরা ইংরেজি গঠন বা স্ট্রাকচারটা দেখব, সেটা কি হবে আচ্ছা গঠনটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর হবে বিন, তারপর হবে ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, বাকি যা থাকে সব। আচ্ছা তাহলে গঠনটা গেল সাবজেক্ট আবার অক্সিলারি ভার্ব, পারফেক্ট অক্সিলারি ভার্ব ছিল শুধু হ্যাভ হ্যাজ, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এসে কি হবে
হ্যাভ এবং হ্যাজ এর সাথে বিন যুক্ত হবে। পারফেক্ট কন্টিনিউয়াস এসে হ্যাভ এর সাথে কি হবে বিন, হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমি জিনিসটা ভেবে লিখলাম না, আমি লিখছি হ্যাভ কমা হ্যাজ তারপরে বিন। জিনিসটা কি তুমি হ্যাভ বসাও তারপর বিন লিখতে হবে, তারপর হ্যাজ বসাও তারপর তুমি বিন লিখবা। তাহলে এরকম আর কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপর ভার্ব এর সাথে আইএনজি। আচ্ছা যেটা আমি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলছিলাম যে কন্টিনিউয়াস শব্দটা যে জায়গায় থাকবে সেই জায়গায় আইএনজি যুক্ত হবে, আর সেটা ভার্বের কোন ফর্মের সাথে হবে, সেটা ভার্বের বি1 এর সাথে। আচ্ছা প্রেজেন্ট আমাকে যদি টেন্সের চেঞ্জ আমাদের তেমন একটা আসে না, যদি কেউ আমাদেরকে হঠাৎ করে বলে যে আচ্ছা একটা সেন্টেন্সে চেঞ্জ করো, আই হ্যাভ প্লেড ক্রিকেট, এটাকে তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করো। আচ্ছা তুমি চিন্তা করে দেখলা স্ট্রাকচার অনুসারে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, তোমাকে বলছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে, তাহলে তুমি কি করবা যে আই হ্যাভ বিন প্লেডিং ক্রিকেট লিখবা। জিনিসটা অনেকেই ভুল করে। আমি এক বছর বর্ণের মধ্যে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা প্লেড ভার্বের বি3 কে বি1 এ আনে না, নাই না বি3 এর সাথে আইএনজি যুক্ত করে দেয়। সেই জন্য আমি তোমাদেরকে বলতেছি যদি এরকম কখনো করবে না যে ভার্ব বি3 যদি থাকে, বি3টাকে যদি আমাকে কন্টিনিউয়াস করতে হয় তাহলে বি3টাকে বি1 এ আনবো, তারপর আমি আইএনজি যুক্ত করব, তারপর বাকি অংশ বা অবজেক্ট যেটাকে বলে। আচ্ছা তাহলে আমি एग्जांपल লিখি I have played sorry I have been playing cricket for an hour. Okay, I have been playing cricket for an hour. অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছি। তাহলে ক্রিকেট খেলা এমন হতে পারে যদি টি20 হয় তাহলে 1 ঘন্টা সময় থেকে বেশি লাগবে, তাহলে সেটা কি হবে 1 ঘন্টা থেকে আরো বেশি সময় যাবে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার সময় দেখি আমরা যে 1 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কি 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছে, সে আরো সময় নিয়ে খেলবে, তাহলে 1 ঘন্টা আগে শুরু হয়েছিল জিনিসটা এখনো চলতেছে, ভবিষ্যতে আরো কিছু সময় পর্যন্ত চলবে। তাহলে আমাদের গঠন অনুসারে স্ট্রাকচার অনুসারে সবকিছু ওকে। আচ্ছা এই জিনিসটা কখন, এই জিনিসটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধকের ক্ষেত্রে। জিনিসটা যদি না বোধক হয়, আমি প্রথমে যেটা বলছিলাম যদি অক্সিলারি থাকে সেটাতে নট যুক্ত করে দিবা, তাহলে কি হবে I haven't been playing an hour, so playing cricket for an hour. ওকে তাহলে কি হলো আমি তো অক্সিলারি ভার্বের সাথে হ্যাভ এর সাথে নট যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল কি আমার নেগেটিভ। এই ছিল প্রেজেন্টের 4টা ফর্ম এবং 4টা স্ট্রাকচার বা গঠন। এই এতটুকু প্রেজেন্টের 4টা ফর্ম বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে তারপর আমরা নেক্সট টপিক অর্থাৎ পাস্টে চলে যাব। পাস্টে যে 4টা ফর্ম আছে সেটা গঠন এবং সেটার সংজ্ঞা কি দিতে পারে, বাংলা ক্রিয়াপদ শেষে কি থাকতে পারে সেটা দেখব। অর্থাৎ অতীতে কোনো কিছু ঘটে গেছে এমন ঘটনা নিয়ে হচ্ছে পাস্টের কাজ। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে, অতীতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সংগঠিত হতো বা হয়েছিল এরূপ বুঝাতে ভার্বের যে রূপ বসে বা যে ফর্মটা বসে সেটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট। আমরা যদি বলি যে বাংলায় কোন বাংলা সেন্টেন্সে কিভাবে বুঝবো এটা পাস্টে আছে, সেটা কি হবে বাংলা ক্রিয়াপদের শেষে লে ল লাম তে ত তাম ইত্যাদি থাকবে। আর যদি এটাকে আমরা স্ট্রাকচার বা এটা গঠনটা কি রকম হবে সেটা যদি আমরা জিজ্ঞেস করি কেউ, তাহলে কি বলবো, তাহলে আমরা বলবো যে এটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে খেয়াল করছিলাম কি যে সাবজেক্ট হয় আর বি1 হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয় সাবজেক্ট প্লাস বি1 আর পাস্ট ইনডিফিনিট হয় সাবজেক্ট প্লাস বি2। এই জিনিসটা খেয়াল করতে হবে। বলে আগে বলছিলাম যে ভার্বের 3টা ফর্ম বি1 বি2 বি3 বা বেস ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে আচ্ছা তাহলে আমি এখন একটা एग्जांपल দেই, তাহলে एग्जांपलটা কি রকম হবে, he played ludo, সাবজেক্ট ভার্বের বি2 প্লাস অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা এই ক্ষেত্রে একটা জিনিস সুবিধা কি, এই ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস এর জন্য কি করার দরকার নাই, কোনো মানে এস বা ইএস যোগ করার কোনো টেনশন থাকে না, শুধু ভার্বের বি2 ফর্মটা বসে দিলে আমাদের হয়ে যায়। বা I did the work, সাবজেক্ট ভার্বের বি2
অবজেক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে জিনিসটা বলতেছি যে ভার্বের বি টু ফ্রম, ভার্বের বি ওয়ান ফ্রম, ভার্বের বি থ্রি ফ্রম, এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হতে পারে আমাদের ভার্বের ফ্রম গুলো জানতে হবে, যে কোন কোন ভার্বের বি ওয়ানে যদি ডু থাকে তাহলে বি টু তে কি, বি থ্রি তে কি, সেটা আমাদের জানতে হবে। সেই জন্য আমাদের ইংরেজি গ্রামার বই যেটা আছে তোমাদের, যে যার যে গ্রামার বই থাকে সেই গ্রামার বই থেকে বেশি বেশি এই ভার্বের তিনটা ফর্ম গুলো যেগুলো জায়গায় লেখা আছে সেগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে, জানতে হবে, অর্থ সহ জানবা, তাহলে অনেক ক্ষেত্রে কাজে দিবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে, এবং ইংরেজি যে কোনো ক্ষেত্রে অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সেই জিনিসটা করবা, ভার্বের ফর্মগুলো জানবা। না জানলে তোমরা আমি যত স্ট্রাকচার পড়াই বা তোমরা নিজেরা যত স্ট্রাকচার মুখস্থ করো আই সেই জায়গায় আটকে যাবা যে ভার্বের বি টু ফর্ম কি। ধরো সাপোজ বলো তোমাকে রাইট, আই রাইট এ লেটার, এটা কোন ফর্মে আছে তুমি দেখলা, তুমি জানোই না রাইট 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 ভার্বটা এটা কি বি ওয়ান ফর্ম না বি টু ফর্ম না বি থ্রি ফর্ম, এটা তুমি জানোই, তো তুমি আইডেন্টিফাই করবে কিভাবে? এখন তুমি জানো না যেহেতু সেই ক্ষেত্রে তুমি বলে ফেলবে কি পাস্ট ইনডিফিনিট, আই রাইট এ লেটার বললে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, ভুল হবে। তাহলে সঠিক করার জন্য আমাকে জানতে হবে ভার্বের কোনটা কোন ফর্ম। ওকে, তাহলে আমি যদি আই রাইট এ লেটার, এখানে রাইট শব্দটা হচ্ছে ভার্বের বি ওয়ান বা বেস ফর্মে আছে, তাহলে বি টু কি আই রোট, রাইট রোট, তাহলে বি থ্রি কি রাইট রোট রিটেন। ঠিক আছে, এরকম ভাবে ভার্বের তিনটা ফর্ম আমাদের মুখস্থ করতে হবে। আবার এই যে এখানে ডিড লিখছি, তাহলে ডিড এর বি ওয়ান ফর্ম কি ডু, তাহলে ডু ডিড ডান, এরকম ভাবে আমাদের ভার্বের প্রত্যেকটা ভার্বের ভার্বগুলো তিনটা ফর্ম থাকে, সেই ফর্মগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো না, আমাদের রং ভাবে আমরা আইডেন্টিফাই করবো, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আচ্ছা, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বললাম কি সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এখন অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি এটা নেগেটিভ ক্ষেত্রে কি বসবে, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ডিড নট বা ডিডন্ট, এটাকে ডিড নট এর শব্দ সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ডিডন্ট, প্লাস ভার্বের বি1 প্লাস কি হবে অবজেক্ট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি এখানে আমি একবার ডিড নট বা ডিডন্ট বসাই বলি, এখানে ভার্বের বি2 বসাবো না, এই জায়গায় এসে আমি ভার্বের কোন ফর্ম বসাবো, সময় বি1 ফর্ম বসাইতে হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটা কিন্তু আমি নেগেটিভ করি, তাহলে কি হবে, আই ডিড নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি নাই। ওকে, এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি আশা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পারছো। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট ইনডিফিনিট ছিল এটা। এবার আমি যাব পাস্ট কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াস শব্দের অর্থ আগেই বলছিলাম যে চলতেছে এরকম, তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে ঘটতেছিল বা ঘটেছিল এরকম কিছু বোঝায়। তাহলে আমরা এটাকে সংজ্ঞাটা দেখি, তাহলে কি এটা সংজ্ঞাটা হচ্ছে অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝাতে ভার্বের যে ফর্ম বসে সেটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে, তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে তেছিলাম, তেছিল, তেছিলাম ইত্যাদি। আচ্ছা, তেছিলাম দুবার লিখে ফেলছি ইত্যাদি। তো তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি ওই সময় কি করতেছিলা, তো তুমি আনসারটা করবে কি আমি ওই সময় খাচ্ছিলাম লাম, তারপরে বলবো তুমি ওই সময় কি করতেছিলাম আমি খেলছিলাম, এরকম আর কি। তাহলে এটা ইংরেজি স্ট্রাকচারটা কিরকম হবে, ইংরেজি স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বি1 প্লাস অবজেক্ট। আচ্ছা দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কন্টিনিউয়াস। বলছিলাম কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে আইএনজি, আর সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক, সেটাতে আইএনজি যুক্ত করব কার সাথে, সবসময় ভার্বের ওয়ান এর সাথে, মানে বেস ফর্মের সাথে। তাহলে বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কিরকম ছিল, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে প্রেজেন্ট এরকম ছিল, তাহলে পাস্টটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্ব ওয়ান সাথে আইএনজি তারপর অবজেক্ট। তাহলে ওয়াজ এবং ওয়্যার এই দুটো হচ্ছে কি এমিজারের মতন, এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এখানে এই ওয়াজ ওয়্যার কাকে সাহায্য করবে, ওকে সাহায্য করবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে ওয়াজ ওয়্যার, তো আচ্ছা ওকে আমরা এখন যাই এক্সাম্পলে যাই। আচ্ছা বলতেছিলাম যে এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ এবং ওয়্যার, তাহলে ওয়াজ এবং ওয়্যার কখন বসবে, কার সাথে বসবে, সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্ট কি আছে,
তার উপর ডিপেন্ড করবে যে কখন ওয়াজ বসবে আর কখন ওয়াজ ওয়ার বসবে। তাহলে আই যখন থাকবে তাহলে কি হবে, আই এর সাথে সবসময় ওয়াজ হয়, তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। They were doing homework. They were doing homework. ওকে, তাহলে এ হচ্ছে আমাদের কি এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, যে হাবুদক সেন্টেন্সে যদি হাবুদক হয় তখন আই ওয়াজ প্লেইং ক্রিকেট, তোমাকে কি কোশ্চেন করো তখন দুপুর 2টা বাজে তুমি কি করতেছিলা, তখন তুমি বললে কি যে আই ওয়াজ প্লেইং ক্রিকেট দ্যাট টাইম, আমি ওই সময় ক্রিকেট খেলছিলাম। আচ্ছা, এখন এটা কিন্তু আমি নেগেটিভ করি, যেটা আমি তোমাকে বলছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে নেগেটিভ করা খুব ইজি। অক্সিলারি ভার্ব থাকলে কি করব, শুধু অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে দেব, বাস সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রে সেম, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ এর সাথে তুমি ওয়াজ অথবা ওয়ার এর সাথে নট যুক্ত করবে, ওয়াজ এর সাথে নট যুক্ত করলে ওয়াজ নট বা ওয়াজ নট, ওয়ার এর সাথে নট যুক্ত করলে ওয়ার নট, ঠিক আছে। তারপর বাকি যা যেভাবে আছে সেভাবেই। তাহলে এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্ট পারফেক্টে যাব। পাস্ট পারফেক্ট হচ্ছে টেন্সের যতগুলা ক্যাটাগরি আছে তার মধ্যে সব একটু কঠিন, একটু পেঁচানো আর কি। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই হয়ে যাবে। আচ্ছা, কি আছে এটা সংজ্ঞাটা আমরা খেয়াল করি, সংজ্ঞাটা একটু ভালো করে ফোকাস করে দেখতে হবে, তাহলে আমাদের যে এক্সাম্পল আছে বা যে ঘটনা আছে সেটা বুঝতে সুবিধা হবে। সেটা কি, অতীতকালে একটি কাজের পূর্বে, মানে অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ সংঘটিত হয়েছিল, এরকম বুঝালে। ধরো কথা বলতেছো এরকম সময় তুমি বললা যে আমি তো খাওয়ার আগে এই কাজটা করছিলাম, এরকম আর কি, যে খাওয়া একটা কাজ, সেই কাজটা করার আগে তুমি কি করছো, আরেকটা কাজ করে ফেলছো, এরকম। এটা হচ্ছে সংজ্ঞা। আর এটা যে চিনবার উপায়টা এরকম যে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হবে, এরকম আর কি, সেজন্য লিখি না এখানে। আচ্ছা, এটার স্ট্রাকচার বা গঠনটা কিরকম হবে, সেটা গঠন হবে যে কাজটি আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট। যে কাজটা আগে হয়, দেখো আমি একটা एग्जांपल লিখছি, খেয়াল করো। কি লিখছি, the patient had died before the doctor come। অর্থাৎ কি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। দেখো এখানে কি হচ্ছে, ডাক্তার আসা একটা কাজ, সে আসবে, এই আসার একটা কাজ, সে আসার আগে কি হয়েছে, রোগীটা মারা গেছে। তাহলে প্রথম কোন কাজ হয়েছে, প্রথম কাজ হয়েছে রোগীটা মারা গেছে। সে এই যে এই সেন্টেন্সটা the patient had died, এই সেন্টেন্সটা হবে, প্রথম যে কাজটা হবে সেটা হবে কি past perfect। এই যে এই কথাটা লিখছে এখানে, যে প্রথম the patient had died, যে কাজটি আগে হয় তার past perfect। এই যে ডাক্তার আসার একটা কাজ আর পেশেন্ট মারা গেছে সেটা একটা কাজ, তো কোন কাজ আগে হয়েছে, পেশেন্ট মারা যাওয়ার কাজটা আগে হয়েছে, এইজন্য এই সেন্টেন্সের প্রথম সেন্টেন্সটা হবে কি past perfect। এরপর হচ্ছে অর্থাৎ মূল ভার্বের past participle। এই যে মূল ভার্ব ভার্বের মূল ভার্ব হচ্ছে কি ডাইড, মূল ভার্বের এটা কোন ফর্মে আছে, B3 ফর্মে আছে। এই ডাইড এখানে লিখছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এর পূর্বে হ্যাড বসে, এই যে ভার্বের B3 ফর্মের আগে কি বসেছে, হ্যাড। তাহলে স্ট্রাকচারটা কি রকম হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের B3। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। ওকে, তারপরে কি বলছে, এরপরে বিফোর বসবে, বিফোর বা আফটার এরকম বসবে। এরপর যে কাজটি পরে হয় তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পরে কোন কাজ হয়েছে, পরে ডাক্তার আসছে, সে ডাক্তার আসার কাজটা পরে হয়েছে, সেজন্য এটা কি হয়েছে পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম। আচ্ছা, এটা কেম হবে, কাম লিখে দিয়েছে কেম, দ্য ডক্টর কেম। তাহলে কি হলো সেন্টেন্সটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তাহলে রোগীটা মারা গেছে বিফোর দ্য ডক্টর কাম, ডাক্তার আসার আগে। তাহলে সেন্টেন্সটা আমরা বুঝতে পারছি আমাদের সংজ্ঞা অনুসারে, জিনিসটা খেয়াল করলে এটা একটা মাথায় রাখতে হবে যে প্রথম কি হবে, এটা একটা জিনিস খেয়াল করতে হবে যে সেন্টেন্সটা এখানে আমরা খেয়াল করার মূল বিষয় যেটা হচ্ছে যে প্রথম সেন্টেন্সটা হবে কি, যে কাজটা আগে হবে সেই কাজটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব B3
তারপরে যদি আফটার বসে তাহলে আফটার, বিফোর বসলে বিফোর, আগে বসলে এখানে কি বলছে পেশেন্ট ডাই বিফোর, ডাক্তার আসার পূর্বেই, বিফোর মানে কি পূর্বে, আগে ঘটলে বিফোর। আবার যদি ডাক্তার আসার পরে মারা গেছে তাহলে আগে আসছে কি ডাক্তার, সেই ক্ষেত্রে জিনিসটা কি হতো আফটার বসতো। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এই হচ্ছে পাস্ট পারফেক্ট। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সংজ্ঞাটা কি? অতীতকালে কোনো একটি কাজ ব্যাপক সময় ধরে চলছিল, মানে অনেক সময় ধরে চলছিল, এরূপ যদি বোঝায়, এরূপ বুঝাতে যে ভার্বের যে ফর্ম বসে বা এরূপ যদি বোঝায় তার সেটাকে কি বলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আর এটাকে চিনবার উপায় কি? তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে বাংলা ক্রিয়াপদের শেষে। এখন ইংরেজি গঠনটা কিরকম হবে? ইংরেজি গঠনটা এরকম হবে সাবজেক্ট প্লাস হ্যাড। আচ্ছা, একটা জিনিস মজার ব্যাপার যেটা, যে প্রেজেন্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে প্রেজেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব মানে প্রেজেন্টে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব পাঁচটা ব্যবহৃত হয়, am, is, are, have, has। আর পাস্টের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয় তিনটা, was, were এবং had, এই তিনটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, এগুলো সারাউন্ডিংস ব্যবহৃত হয় না। তাহলে কি হবে এখানে? had। আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে? had been, been। আর কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট বা বাকি অংশ। তাহলে আমি যদি একটা एग्जांपल লিখতে যাই এরকম হবে, I had been playing for an hour। মানে কি? আমি অতীতকালে I had been playing for an hour, মানে আমি কি করতেছিলাম? 1 ঘন্টা ধরে খেলতেছিলাম। ওকে, এটা হচ্ছে। আর এটা কিন্তু এটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ ক্ষেত্রে কি হবে? had not, I had not been playing for an hour। বাস হয়ে গেল। তাহলে খুব ইজি, প্রেজেন্ট আর পাস্ট এই চারটা করে 8টা ফর্ম আমরা জানতে পারলাম। এই 8টা ফর্ম খুব ইজি ছিল এবং এগুলা খুব সহজ। এখন আমরা ফিউচার সম্পর্কে জানবো, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি আর সংজ্ঞা আর চিনবার উপায় এগুলো লিখবো না, আমি জাস্ট শুধুমাত্র ইংরেজি স্ট্রাকচারটা যেটা হয় সেটা লিখবো, একটা एग्जांपल দেব। ওকে, তাহলে আমরা ফিউচার এখানে যাই। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেটা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে ইনডিফিনিটে কখনো অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়নি, কিন্তু ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব আসবে। যেমন সাবজেক্ট প্লাস শ্যাল উইল, এই শ্যাল উইল হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের বি1, তারপর হচ্ছে কি অবজেক্ট। এখন আমি যদি এটাকে একটা एग्जांपल দিয়ে লিখি তাহলে কি রকম হবে? I shall do the work। ওকে, আরেকটা জিনিস যে সাবজেক্ট অনুসারে তো শ্যাল উইল বসবে, শ্যাল কখন বসবে, উইল কখন বসবে, সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট পারসন অর্থাৎ আই, আই এর সাথে শ্যাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে উইল বসে, অর্থাৎ ইউ উইল, হি উইল, এরকম আর কি। শুধুমাত্র আই এর সাথে শ্যাল, বাকি সব যা আছে সেটার সাথে কি বসে? উইল বসে। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি হবে? ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপর হচ্ছে কি বি, তারপর ভার্বের আইএনজি, তারপর কি এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে আমি স্ট্রাকচার অনুসারে যদি লিখি, এই সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করি, তাহলে হবে আই shall be ভার্বের সাথে আইএনজি, তাহলে ডুইং the work, I shall be doing the work। আচ্ছা, এবার হচ্ছে ফিউচার পারফেক্ট। সেম আমি যেটা বললাম যে শ্যাল উইল এর ব্যবহারটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল আর সেকেন্ড পারসন থার্ড পারসনের ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে। ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট কি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ, তারপর ভার্ব বি3, তারপর কি অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি করি I shall have ভার্ব বি3, তাহলে ডু এর বি3 কি সেটা আমাকে জানতে হবে।
যেটা আমি আগেই বলছি যে ভার্বের ফর্মগুলো B1 B2 B3 এই ফর্মগুলো না জানলে আমাদের টেন্সে চেঞ্জ করা খুবই প্রবলেম। শুধু টেন্স না, টেন্স, ভয়েস, নারেশন, আমি যাই বলি না সবগুলোতে আমাকে এই ভার্বের ফর্মগুলো জানতে হবে। তাহলে I shall have done the work. ওকে, এই হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। তাহলে আর হলো কয়টা? একটা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচারটা কি হবে? এটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে হ্যাভ, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তারপর কি হবে? যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, b1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আচ্ছা, অবজেক্টে লিখি, অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বা গঠন। তাহলে এটা एग्जांपल লিখি, I shall have doing, I shall have been, এটা অবশ্যই লিখতে হবে, নাহলে আমাদের গঠনটা ঠিক হবে না। I shall have been doing the work। এই হচ্ছে আমার টেন্সের গঠন এবং উদাহরণ ছিল। এই ছিল আমার আজকে আলোচনা। আজকে আলোচনা আশা করি আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি বোঝানোর জন্য। তারপরে আমি যেহেতু এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে এরকম একটা ভিডিও তৈরি করতেছি, তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তীতে সেটা সংশোধন করে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নেক্সট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট। আমি প্রথমে বলেছিলাম যে এই লেকচারটা শুরু করার আগে যে সাবজেক্টটা কি হইতে পারে, সাবজেক্ট কি কি নিয়ে সাবজেক্ট তৈরি হতে পারে। আমরা জানি নাউন দিয়ে সাবজেক্ট হয়, প্রোনাউন দিয়ে সাবজেক্ট হয়, তাহলে এছাড়া আর কি কি সাবজেক্ট হতে পারে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, যেটা আমাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।